স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে। তো আমরা আজকে পড়াবো বর্তনী ও জলবিদ্যুৎ। তো এই চ্যাপ্টারটা তোমরা ক্লাসে অনেকেই কঠিন ভাবে পড়াবে, তো আমি আজকে খুব সহজ ভাবে পড়াবো এবং এই চ্যাপ্টারটা তোমরা অনেক ভয় পাবা। তো আমি আজকে তোমাদের ইনশাল্লাহ ভয় দূর করে দেব। তো তার আগে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তীতে আরো ভিডিও পেতে বেল বাটনটি অন করো। তো চলো আমরা বর্তনী ও জলবিদ্যুৎ শিখি। তো বর্তনী জলবিদ্যুৎ শেখার আগে আমাকে জানতে হবে যে বর্তনী কাকে বলে এবং জলবিদ্যুৎ কাকে বলে। তাহলে বর্তনী কি? চলো আমরা বর্তনী শিখি। বর্তনী, তাহলে বর্তনী ঠিক আছে, বিদ্যুৎ যে পথে চলাচল করে তাকে তড়িৎ বর্তনী বলে। তড়িৎ বর্তনী বলে। জলবিদ্যুৎ হলো যদি কোনো পরিবাহীর ভিতর দিয়ে চার্জ অনবরত চলতে থাকে তাকে জলবিদ্যুৎ বলে। তো বর্তনী শিখলাম, জলবিদ্যুৎ শিখলাম। এরপর তড়িৎ প্রবাহ। কোশ্চেনটা প্রায় এসে থাকে যে তড়িৎ প্রবাহ কাকে বলে। তাহলে তড়িৎ প্রবাহ কাকে বলে, তাহলে আমরা এখন শিখব তড়িৎ প্রবাহ। ওকে, তড়িৎ প্রবাহকে কি দিয়ে প্রকাশ করা হয়? তাহলে তড়িৎ প্রবাহ কাকে বলে এবং কি দিয়ে প্রকাশ করা হয়? তড়িৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করা হয়। এখন তড়িৎ প্রবাহ কাকে বলে? কোন পরিবাহীর ভিতর দিয়ে একক সময়ে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে, আবার বলি আমি, একক সময়ে পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে যে পরিমাণ আদান বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। আমি একটু লিখে দিই। নির্দিষ্ট তাপমাত্রায়, এটা বলতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আদান বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। ওকে, তাহলে এখন একে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি একটা পরিবাহী এখন বিদ্যুৎ পরিবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে।
ধরো এখানের ভোল্টেজ বিভব পার্থক্য, এখানের ভোল্টেজ বিভব পার্থক্য বিএ, এখানের বিভব পার্থক্য হচ্ছে, বিভব পার্থক্য আমরা একটু পরে পড়বো, এখানের বিভব পার্থক্য বি, এখানে বিভব পার্থক্য। যদি দুইটা বিভব পার্থক্য সমান হয় তাহলে কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হবে না। তাহলে মনে করি এখানে বিবি গ্রেটার দেন বিএ, যদি এটা হয় তাহলে বিদ্যুৎ এই তড়িৎ প্রবাহ এ থেকে বি এর দিকে প্রবাহিত হবে। তাহলে তড়িৎ প্রবাহ এ থেকে বি এর দিকে প্রবাহিত হবে। ঠিক আছে? তাহলে তড়িৎ প্রবাহ মানে কি? আদানের প্রবাহ, মানে কিউ পরিমাণ চার্জ প্রবাহ। ঠিক আছে? তাহলে কিউ পরিমাণ চার্জ, আমি মনে করি এই এর পরিবাহীর ভিতর দিয়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হতে টি সময় লাগে। কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হতে টি সময় লাগে। ঠিক আছে? তাহলে এখন দেখো কিউ পরিমাণ চার্জ যদি প্রবাহিত হতে টি সময় লাগে, তাহলে 1 একক চার্জ প্রবাহিত হতে কত সময় লাগবে? হচ্ছে টি বাই কিউ। অথবা আমি যদি বলি যে টি সময়ে কিউ পরিমাণ চার্জ এর ভিতর দিয়ে প্রবাহিত হয়, তাহলে একক সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়? কিউ বাই টি। তাহলে এই যে কিউ বাই টি লিখলাম, এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। এই যে কিউ বাই টি লিখলাম, এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে প্রতি একক সময় মানে এক সেকেন্ডে, টি সেকেন্ডে যদি কিউ পরিমাণ চার্জ প্রবাহিত, তাহলে 1 সেকেন্ডে, তাহলে প্রতি একক সময় যে পরিমাণ আদান মানে চার্জ প্রবাহিত হবে, তাহলে টি সময়, তাহলে এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে তড়িৎ প্রবাহের এককটা কি? তড়িৎ প্রবাহের একক, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, এই অ্যাম্পিয়ারকে এ দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে আমরা শিখলাম তড়িৎ প্রবাহ কাকে বলে এবং তড়িৎ প্রবাহটা কিভাবে প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। মনে থাকবে, নিম্ন বিভবের থেকে উচ্চ বিভবের দিকে। যদি বিভব পার্থক্য না হয় সেখানে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। ওকে, তাহলে দেখো আমরা এখন শিখবো হচ্ছে রোধ। ইংরেজি হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, রোধ। তাহলে রোধ কি? দেখো আমি বলছিলাম এ আর বি একটা পরিবাহী, তাই না? এই পরিবাহীর ভিতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে টি সেকেন্ডে। টি সেকেন্ডে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এখন টি সেকেন্ডে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তাহলে অন্য একটা পরিবাহী যদি আমি নেই, সেখানে টি সেকেন্ডে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত কি হবে? আমি ধরো এটা তামার তার নিলাম, ঠিক আছে? আর একটা নিলাম হলো লোহা বা পিতল। পিতল বা লোহার ভিতর দিয়ে কি সেম পরিমাণ টি সময়ে সেম পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? হবে না। তাহলে হবে না কেন? এই রোধের কারণে। বিভিন্ন পরিবাহীর রোধ বিভিন্ন। তাহলে রোধ কাকে বলে? পরিবাহীর যে ধর্মের জন্য, রোধ হচ্ছে একটা পরিবাহীর ধর্ম, যে ধর্মের জন্য, পরিবাহীর যে ধর্মের জন্য এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহে বাধা পায়।
বাধা পায় তাকে রোধ বলে। আর এই রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি শিখলাম? পরিবাহীর যে ধর্মের জন্য এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহে বাধা পায় তাকে রোধ বলে। তাহলে রোধ একটা ধর্ম, জাস্ট পরিবাহীর একটা ধর্ম। এই রোধ হচ্ছে পরিবাহীর ধর্ম, একে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা রোধকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, রোধ আর ইকুয়াল টু বি বাই আই। ওকে, বি হচ্ছে বিভব পার্থক্য, আই হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে এখন রোধটা আসলে পরিবাহীর কিসের উপর নির্ভর করে? রোধ হচ্ছে পরিবাহীর তাপমাত্রার উপর নির্ভর করে। রোধ হচ্ছে পরিবাহীর তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে তাপমাত্রার উপর কিভাবে নির্ভর করে? রোধ পরিবাহীর তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ রোধ তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, তাপমাত্রা কমলে পরিবাহীর রোধ কমে। এরপরে রোধ পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। রোধ পরিবাহীর দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে? পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ আমি যে জিনিসগুলো বলতেছি দেখো, রোধ পরিবাহীর তাপমাত্রার সমানুপাতিক, রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, এল এর সমানুপাতিক, রোধ পরিবাহীর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তাহলে এই হচ্ছে রোধের নির্ভরশীলতা। তাহলে এখন রোধ পরিবাহীর দৈর্ঘ্য সমানুপাতিক, রোধ পরিবাহীর তাপমাত্রার সমানুপাতিক, দৈর্ঘ্য বাড়লে রোধ পরিবাহী রোধ বাড়ে, রোধ পরিবাহী ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তার মানে ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে রোধ কমে, আর ক্ষেত্রফল যদি কমে রোধ বাড়ে। তাহলে এখন পরিবাহী রোধ শিখলাম, রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে সেগুলো শিখলাম। এখন রোধের একক, রোধের একক হচ্ছে, রোধের একক ওম। রোধের একক কি? ওম। মানে হচ্ছে ইংলিশে এভাবে লিখি। ওকে, রোধের একক হচ্ছে ওম। তাহলে এখন রোধের আরো ডিটেলস আছে। এখন পরিবাহীর যে রোধ, এই রোধের কারণে বিভিন্ন পরিবাহীর ভিতর দিয়ে বিভিন্ন বিদ্যুৎ পরিবাহিত হয়, বিভিন্ন মানের বিদ্যুৎ পরিবাহিত হয়। ওকে, এরপর আমরা শিখব বিভব পার্থক্য। তড়িৎ বিভব পার্থক্য। তাহলে আমরা শিখব হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য। তড়িৎ বিভব পার্থক্য কি জিনিস? ভোল্টেজ তড়িৎ বিভব পার্থক্য, ওই যে বিভব পার্থক্য বি বললাম, ওটাই হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য। এখন তড়িৎ বিভব পার্থক্য কাকে বলে? ঠিক আছে, পরিবাহী কোন বিন্দু থেকে বা অসীম বিন্দু থেকে একক ধনাত্মক চার্জকে পরিবাহীর কোন বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজের প্রয়োজন হয় তাকে তড়িৎ বিভব পার্থক্য বলে। তড়িৎ বিভব কাকে বলে? তড়িৎ বিভব, যদি বলি তড়িৎ বিভব, ঠিক আছে, পার্থক্য আমরা পড়েছি। বিভব, তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব হচ্ছে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক
চার্জকে পরিবাহী কোন বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজের প্রয়োজন হয় তাকে তড়িৎ বিভব বলে। একে বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে পরিবাহী কোন বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজের প্রয়োজন হয়, আসলে এই বিভব হচ্ছে এক প্রকার কাজ, তাই না? বিভব কি? এক প্রকার কাজ। তাহলে আমরা এই সংজ্ঞাগুলো আমরা কখনো মুখস্থ করবো না, আমরা সহজে যদি দেখো কিউ পরিমাণ চার্জকে অসীম দূরত্ব থেকে পরিবাহী কোন বিন্দুতে নিয়ে আসতে ডব্লিউ পরিমাণ কাজের প্রয়োজন। ওকে, তাহলে একক ধনাত্মক চার্জকে অসীম বিন্দু থেকে নিয়ে আসতে কি পরিমাণ কাজের প্রয়োজন হবে? ডাব্লিউ বাই কিউ। ওকে, তাহলে এই যে ডাব্লিউ বাই কিউ এটাই হচ্ছে বিভব, ডাব্লিউ বাই কিউ। ওকে, তাহলে এইটাই হচ্ছে ডাব্লিউ বাই কিউ, এটাই হচ্ছে বিভব। তাহলে বিভব পার্থক্য, বিভব তড়িৎ বিভব হচ্ছে ডাব্লিউ বাই কিউ। তাহলে চার্জকে আনতে যে পরিমাণ কাজের প্রয়োজন হয়, এই যে কাজ, কিউ পরিমাণ চার্জকে আনতে মূল পরিমাণ কি একক ধনাত্মক চার্জকে আনতে ডাব্লিউ পরিমাণ কাজের প্রয়োজন হয়। তাহলে এখন দেখো আমরা এই তড়িৎ বিভবের একক কি? তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। কি হচ্ছে? ভোল্ট। ভোল্টকে ভি দিয়ে প্রকাশ করা না, ভোল্ট এভাবে অথবা ভি লিখলেও হয়। ওকে, তড়িৎ বিভব একক হচ্ছে ভোল্ট। ইংলিশে তড়িৎ বিভবকে ভোল্টেজ বলা হয়। তাহলে আমরা শিখলাম তড়িৎ বিভব কাকে বলে। এরপর আমরা শিখবো হচ্ছে ওহমের সূত্র। তাহলে ওহমের সূত্রটা কি জিনিস? বৈজ্ঞানিক ওহম এই সূত্রটা দিছে বলে তার নাম অনুসারে ওহমের সূত্র বলা হয়। তাহলে ওহমের সূত্র কি? নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহী ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক। ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি।
দেখো আমার কাছে এ আর বি একটা পরিবাহী আছে, এই পরিবাহী বিভব পার্থক্য হচ্ছে বি এ, এ বিন্দু বিভব পার্থক্য বি এ বিভব পার্থক্য, আর বি বিন্দু বিভব পার্থক্য হচ্ছে বিবি। এবার অলওয়েজ বি বি যেটার টান বি এ হবে। এখন মনে করি এই পরিবাহীর ভিতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এবং ধরে নিলাম এর বিভব পার্থক্য বি ইকুয়াল টু বিবি মাইনাস বি। ধরে নিলাম এই পরিবাহী বিভব পার্থক্য বিবি মাইনাস বি। তাহলে বিভব পার্থক্য মানে কি, বড়টা থেকে 16টা পার্থক্য বাদ দিলে যে পার্থক্য হবে সেটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে দেখো কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, যে পরিমাণ তা ওই যে পরিমাণ তড়িৎ প্রবাহিত তা ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য সমানুপাতিক। অর্থাৎ আমি যদি বলি বিভব ওহমের সূত্র অনুসারে এভাবে লিখতে পারো, মনে করি এবি একটি পরিবাহী এবং এর ভিতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এবং ও এর বিভব পার্থক্য বি হলে ওহমের সূত্র অনুসারে আই সমানুপাতিক বি। তাহলে এই যে আই সমানুপাতিক বি মানে হচ্ছে বিভব তড়িৎ প্রবাহ, যে পরিমাণ তড়িৎ প্রবাহ তা ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য সমানুপাতিক। এখন এটাকে আমরা লিখতে পারি আই, এখানে সমানুপাতিক ধ্রুবক দিতে পারি 1/r ইন্টু বি, অথবা সমানুপাতিক ধ্রুবক আমি লিখতে পারি জি। কি লিখতে পারি? জি ইন্টু বি। এই জি হচ্ছে পরিবাহিতা, এই জি কি এখানে পরিবাহিতা। পরিবাহিতা কি জিনিস? পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলে, রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলে। তাহলে রোধের বিপরীত রাশি কি? রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলে। এই জি হচ্ছে এখানে পরিবাহিতা। জি কি এখানে? জি হচ্ছে পরিবাহিতা। তাহলে জি ইকুয়াল টু আমি বলতে পারি 1/r। তাহলে এটাকে আমি লিখতে পারি বা I ইকুয়াল টু 1/r ইন্টু বি। তার মানে এটাকে লিখতে পারি I ইকুয়াল টু b/r। ওকে, তাহলে এই যে ওহমের সূত্রটা আমি লিখলাম, ওহমের সূত্র থেকে এটা নিয়ে আসলাম। তাহলে এখন দেখো, আমি যদি ওহমের গ্রাফটা আঁকি এখানে, ওহমের সূত্র গ্রাফটা, তাহলে দেখো ওহমের সূত্রের গ্রাফটা হবে এরকম। এদিকে থাকবে হচ্ছে হলদে কি থাকবে? বি থাকবে, বিভব পার্থক্য। এদিকে কি থাকবে? আই থাকবে। তাহলে এরকম আই বনাম ভি যদি আমি একটা গ্রাফ আঁকি, তাহলে আমি এভাবে একটা গ্রাফ পাবো।
গ্রাফ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ওহমের সূত্রের I বনাম B গ্রাফ। তাহলে এই যে I বনাম B, আইটা কেন ওয়াই এক্সিসে থাকবে, আইটা ওয়াই এক্সিস থাকবে, আই বি এর উপরে ডিপেন্ডেবল, আইটা বি এর উপরে ডিপেন্ড। একটা হচ্ছে একমুখী বা অপর্যাবৃত্ত বা ডিসি প্রবাহ। 2 নম্বরে হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ, দিক পরিবর্তী প্রবাহ অথবা দ্বিমুখী অথবা পর্যাবৃত্ত প্রবাহ অথবা এসি প্রবাহ। তাহলে দিক পরিবর্তী প্রবাহ, পর্যাবৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ। এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। এই এসি, এসি এর ফুল মিনিং হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। তাহলে এই এসি এর ফুল মিনিং হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট। আর ডিসি এর ফুল মিনিং হচ্ছে ডিরেক্ট কারেন্ট। ওকে, তাহলে একমুখী প্রবাহ, পর্যাবৃত্ত প্রবাহ বা ডিসি প্রবাহ কি? একমুখী প্রবাহ যে তড়িৎ প্রবাহের দিক এবং মান সময়ের সাথে পরিবর্তন হয় না। যে তড়িৎ প্রবাহের মান সময়ের সাথে দিক এবং মান পরিবর্তন হয় না, তাকে একমুখী প্রবাহ বা অপর্যাবৃত্ত প্রবাহ বা ডিসি প্রবাহ বলে। আমি যদি গ্রাফ একে এটা অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে একমুখী প্রবাহ। একমুখী প্রবাহ কিভাবে? আমি যদি বি বনাম আই লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমাকে টি বনাম আই লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমাকে টি এর সাথে এই আইটা কখনো চেঞ্জ হচ্ছে না, এখানেও যা এখানেও তাই। ওকে, এটা হচ্ছে একমুখী প্রবাহ। এখন দিক পরিবর্তিত প্রবাহ বা পর্যাবৃত্ত বা এসি প্রবাহ কাকে? যে প্রবাহে তড়িৎ প্রবাহের মান ও দিক সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে দিক পরিবর্তিত বা পর্যাবৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ বলে। যদি আমি গ্রাফের মাধ্যমে এক্সাম্পলটা দেই, টি বনাম আই লেখচিত্র অঙ্কন করি, আমি যদি এরকম একটা প্রবাহ পাই, অথবা আমি যদি বলি এরকম একটা প্রবাহ পাই, দেখো এখানে যখন সময়ের শুরুতে তড়িৎ প্রবাহ ছিল 0, একটা সময় এখানে যখন সময় এসে তখন এখানে তড়িৎ প্রবাহ পাইলাম, এই মানটা পাইলাম। এরপর এখানে যখন আসলো তখন এই মানটা পাইলাম। তাহলে এই যে সময়ের সাথে তড়িৎ প্রবাহের মানের যে পরিবর্তন হয়েছে এবং দিকেরও পরিবর্তন হয়েছে, তখন দিকটা ছিল এই দিকে, এবার একটা সময় দিকটা এই দিকে। ওকে, তাহলে এই দিকেরও পরিবর্তন হয়েছে, এই জন্য এটা হচ্ছে দিক। এরপর আমরা শিখব তড়িৎ বর্তনী প্রকারভেদ। তড়িৎ বর্তনী প্রকারভেদ। তড়িৎ বর্তনী হচ্ছে সাধারণত তোমাদের বইতে 2 ধরনের, উপরে ক্লাসে আমরা 3 ধরনের পড়ব। একটা হচ্ছে সমান্তরাল বর্তনী, আর একটা হচ্ছে সিরিজ বর্তনী, আর একটা হচ্ছে মিশ্র বর্তনী। তাহলে আমরা এখন তোমাদের বইতে যেহেতু 2 প্রকার আছে, আমরা 2 প্রকার শিখব। উপরের ক্লাস উঠে আর এক প্রকার আমরা শিখে নিব।
তাহলে তড়িৎ বর্তনীর প্রকারভেদ দুই ধরনের, একটা হচ্ছে সিরিজ বা শ্রেণী সমান্তরাল, শ্রেণী বর্তনী। আরেকটা হচ্ছে সমান্তরাল বর্তনী। এখন সিরিজ বর্তনী বা শ্রেণী বর্তনী, আরেকটা হচ্ছে সমান্তরাল বর্তনী। এখন সিরিজ বর্তনী কি জিনিস? সিরিজ বর্তনী হচ্ছে ওই বর্তনী, দেখো আমি যদি একটা বর্তনী এঁকে নিই, পুরো হচ্ছে রোধ, রেজিস্ট্যান্স R1, প্লাস ব্যাটারি একটা মাইনাস হচ্ছে, এটা R2, এটা R3, এটা R4। দেখো এখান দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, তাহলে এই বর্তনীর ভিতর দিয়ে মনে করি I পরিমাণ তড়িৎ প্রবাহিত হলো। তাহলে এই দেখো I পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার পরে এখান দিয়ে যাবে, R1 এর ভিতর দিয়ে প্রবেশ করবে I পরিমাণ তড়িৎ প্রবাহ, এই R2 এর ভিতর দিয়েও কিন্তু I পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে, R3 মধ্য দিয়েও কি I পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এটা হচ্ছে আমরা সিরিজ বর্তনী, এটার নাম হচ্ছে সিরিজ বর্তনী। তাহলে সিরিজ বর্তনীতে কি কি জিনিস ঘটে একটু আমরা দেখি। সিরিজ বর্তনীতে কি কি জিনিস ঘটে? সিরিজ বর্তনীতে তড়িৎ প্রবাহ সমান থাকে, এটা একটা জিনিস ঘটে। আর বিভব পার্থক্য ভিন্ন হয়। দেখো এটার বিভব পার্থক্য কিন্তু V1, এটার বিভব পার্থক্য কিন্তু V2, এটার বিভব পার্থক্য কিন্তু হচ্ছে V3, এটা বিভব পার্থক্য V3, কিন্তু প্রত্যেকটার ভিতর দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, কারণ I তড়িৎ প্রবাহিত হওয়ার অন্য কোনো রাস্তা নাই। এরপর দেখো তাহলে I সমান থাকে আর বিভব পার্থক্য ভিন্ন হয়, এটা হচ্ছে সিরিজ বর্তনী। সমান্তরাল বর্তনী যদি আমি বলি, সমান্তরাল বর্তনী কি? সমান্তরাল বর্তনী এটা R1, এটা R2, এটা R3। এটা একটা দেখো এটা আছে B প্লাস মাইনাস ব্যাটারি, এটা এখানে ভিতর দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। I পরিমাণ তড়িৎ প্রবাহ যখন এখানে আসবে তখন এই আইটা তিনটা ভাগ হয়ে যাবে, একটা হবে I1, এটার ভিতর দিয়ে যাবে I2, এটার ভিতর দিয়ে যাবে হচ্ছে I3। দেখো এটার ভিতর দিয়ে যাবে হচ্ছে I2, এটার ভিতর দিয়ে বের হবে I1,
এখান দিয়ে বের হবে I2, এখান দিয়ে বের হবে I3। আবার সেম পরিমাণ তড়িৎ প্রবাহ আমরা এখানে পাবো। এখান দিয়ে যে I পরিমাণ তড়িৎ প্রবাহ ঢুকবে সবগুলা ভাগ হয়ে আবার এগুলো আবার যোগ হয়ে আবার এখানে I পরিমাণ তড়িৎ প্রবাহ আমরা পাবো। তাহলে এখন দেখো এখানে দুইটা জিনিস আমার লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ ভিন্ন থাকে, তড়িৎ প্রবাহ ভিন্ন থাকে। আরেকটা জিনিস রাখতে হবে, এখানে বিভব পার্থক্য সমান থাকে। তাহলে সিরিজ বর্তনীতে তড়িৎ প্রবাহ সমান থাকে, বিভব পার্থক্য ভিন্ন থাকে। সমান্তরাল বর্তনী বিভব পার্থক্য সমান থাকে, তড়িৎ প্রবাহ ভিন্ন থাকে। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে তোমাদের। এখন এই যে I পরিমাণ, এই দুইটা বর্তনীর কোনটা আমাদের বাসা বাড়িতে ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়, কোনটা ব্যবহার করা সুবিধাজনক। দেখো আমার বাসা বাড়িতে আমরা এটা ব্যবহার করি, সমান্তরাল বর্তনী। কেন আমরা সমান্তরাল বর্তনী ব্যবহার করি জানো? তো ব্যবহার করার কারণ হচ্ছে সমান্তরাল বর্তনীতে ভোল্টেজ সমান থাকে। ভোল্টেজ সমান থাকার কারণে ধরো আমার এটা একটা লাইট, এটা একটা লাইট, আর এটা একটা লাইট। তাহলে এইটা যদি একটা লাইট হয়, এটাও যদি একটা লাইট হয়, এটাও যদি একটা লাইট, এই লাইটের রেজিস্ট্যান্স তোমরা উপরে ক্লাসে পড়বা, এটা মানে হচ্ছে লোড। যদি কখনো ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে এগুলো হচ্ছে লোড হিসেবে আমরা জানি। তো এই লোড সমান পরিমাণ ভোল্টেজ পাবে, দেখছো এখান থেকে সমান পরিমাণ ভোল্টেজ পায়, এবং সমান পরিমাণ ভোল্টেজ পাওয়ার কারণে এই তিনটা ভালভ সমান উজ্জ্বলে জ্বলবে, সমান উজ্জ্বল ভাবে জ্বলবে। এবং কোন একটা লাইট যদি নষ্ট হয়ে যায় তাহলে অপর দুইটা লাইট জ্বলবে, অথবা লাইট ফ্যান চলবে। ঠিক আছে? এই কারণে আমরা বাসা বাড়িতে সমান্তরাল বর্তনী ব্যবহার করি। সিরিজ বর্তনী আমরা কেন ব্যবহার করি না চলো দেখে নিই। সিরিজ বর্তনী ভোল্টেজ সমান পায় না, যার রেজিস্ট্যান্স যত কম সে তত কম ভোল্টেজ পাবে, বেশি ভোল্টেজ পাবে। আর যার রেজিস্ট্যান্স যত, কারণ B = IR। ঠিক আছে? দেখো এখানে ভোল্টেজ আর এর সমানুপাতিক, যার রোধ যত কম ভোল্টেজ তত কম পাবে, যার রোধ যত বেশি ভোল্টেজ তত। এখন দেখো আমি যদি বলি এটার ভোল্টেজ ভিন্ন, এটার ভোল্টেজ ভিন্ন, এটার ভোল্টেজ ভিন্ন, এটার ভোল্টেজ ভিন্ন, চারটা লাইট আছে পাশে। এই চারটা লাইট ভোল্টেজ ভিন্ন থাকার কারণে সমান উজ্জ্বলে জ্বলবে না, মানে সমান আলো দিবে না লাইট গুলো। এই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে কোন একটা লাইট যদি নষ্ট হয়ে যায়, এখান থেকে ধরো একটা নষ্ট হয়ে গেছে, তাহলে এটা নষ্ট হয়ে গেলে কি বাকি এই কারেন্ট কি এটার ভিতর দিয়ে এখানে নষ্ট হয়ে গেছে, পথ পাবে যাওয়ার জন্য, এই দুইটার ভিতরে পাবে না। তার মানে একটা ভালভ যদি নষ্ট হয়ে যায় অন্য ভালভগুলো জ্বলবে না। এই কারণে বাসাবাড়িতে আমরা এটা ব্যবহার করি না। ক্লিয়ার? তাহলে আমরা সমান্তরাল বর্তনী শিখলাম, সিরিজ বর্তনী শিখলাম, এবং কেন সমান্তরাল বর্তনী ব্যবহার করি সেটা আমরা জানলাম। আমরা এখন শিখব ফিউজ। ফিউজ কি? ফিউজ আমরা বাসাবাড়িতে অনেক সময় ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহার করি, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। তো অনেক সময় তড়িৎ প্রবাহ মাত্রা বিভিন্ন সময় চেঞ্জ হয়, যেহেতু আমরা এসি ভোল্টেজ ইউজ করি, তাহলে ভোল্টেজ বিভিন্ন সময় চেঞ্জ হইতে পারে। চেঞ্জ হওয়ার পরে কারেন্টের তারতম্য ঘটে, বিভিন্ন সময় বিভিন্ন মাত্রার তড়িৎ প্রবাহ হতে পারে। এই বিভিন্ন মাত্রার তড়িৎ প্রবাহ হওয়ার ফলে আমাদের ইলেকট্রনিক যন্ত্রপাতি একটা নির্দিষ্ট মানে তড়িৎ প্রবাহ যেতে পারবে, এরকম একটা মান নির্ধারণ করা থাকে। টিভির ভিতর দিয়ে এত এম্পিয়ার তড়িৎ প্রবাহ যেতে পারবে। দেখবা তোমাদের বাসা বাড়িতে যন্ত্রের গায়ে লেখা থাকে এটার ভিতর দিয়ে এত এম্পিয়ার থেকে এত এম্পিয়ার যেতে পারবে। তাহলে ওই যে নির্দিষ্ট লেখা থাকে ওর বেশি ভোল্ট কারেন্ট অথবা ভোল্টেজ যদি ওটার ভিতর দিয়ে যায় তখন ওই জিনিসটা নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। তো এই সমস্ত জিনিসকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়
সেটা হচ্ছে ফিউজ। তার মানে ফিউজটা যদি আমি বলি, সংখ্যাটা যদি দিই এভাবে, বাসাবাড়িতে বিভিন্ন বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে এবং যার ফলে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় বিভিন্ন ইলেকট্রনিক্সের যন্ত্রের ভিতর দিয়ে। তো যে ব্যবস্থা গ্রহণ করলে এই অতিরিক্ত কারেন্ট তড়িৎ প্রবাহ বন্ধ করা যায় তাকে ফিউজ বলে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। ফিউজ হচ্ছে বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য গৃহীত ব্যবস্থা। তাহলে ফিউজ আসলে কি দিয়ে তৈরি হয়? ফিউজ হচ্ছে টিন এবং সীসার একটা সংকর ধাতু দিয়ে তৈরি হয়। ফিউজ কি দিয়ে তৈরি হয়? টিন, এসএন ও সীসা সীসা হচ্ছে লেড। এই দুটি সংকর ধাতু দিয়ে তৈরি। দুটি সংকর ধাতু দিয়ে তৈরি ফিউজ। ওকে, তাহলে এখন দেখো আমরা যে এই সীসা, টিন এবং সীসা কেন ব্যবহার করি? টিন আর সীসা ব্যবহার করি এই কারণে, টিন এবং সীসার তাপমাত্রা খুবই কম, গলনাঙ্ক খুবই কম। মানে টিন এবং সীসার গলনাঙ্ক খুবই কম, খুব অল্প তাপমাত্রায় টিন এবং সীসা গলে যায়। ধরো এরকম একটা বাসা বাড়িতে তোমরা দেখবা, এরকম একটা হাতের উপরে এরকম গোল, এখানে এই যে তারটা, এই তারটা হচ্ছে টিন ও সীসার তৈরি। যখন বাসাবাড়ির ভিতর দিয়ে, এর ভিতর দিয়ে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয়, নির্দিষ্ট মানের থেকে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন এটা গলে যায়, গলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অটোমেটিক্যালি। এটাই হচ্ছে ফিউজ। তো ফিউজ হচ্ছে বিভিন্ন মানের হতে পারে, 10 এম্পিয়ার, 5 এম্পিয়ার, 30 এম্পিয়ার, 60 এম্পিয়ার। 10 এম্পিয়ার ফিউজ বলতে আমরা কি বুঝি? এই কোশ্চেনটা প্রায় আসবে তোমাদের। 10 এম্পিয়ার ফিউজ বলতে আমরা ওই বৈদ্যুতিক ব্যবস্থাকে বুঝি, ফিউজকে বুঝাই যার ভিতর দিয়ে 10 এম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে ওটি গলে যায়। তাহলে 10 এম্পিয়ার ফিউজ বলতে আমরা বুঝি 10 এম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে ওই ফিউজটি গলে যাবে, সেই ফিউজটাকে বুঝি। তাহলে আমরা টিভির জন্য সাধারণত 5 এম্পিয়ার ফিউজ ব্যবহার করি, টিভি। তারপর ইলেকট্রিক কেটলি, এর জন্য হচ্ছে আমরা 15 এম্পিয়ার ফিউজ ব্যবহার করি। তারপর 60 এম্পিয়ার ফিউজ ব্যবহার করি বাড়ির মেইন লাইন, মেইন সাবস্টেশন বোর্ড, 30 অথবা 60 এম্পিয়ার ফিউজ। ইলেকট্রিক কেটলি অথবা ইস্ত্রি যে ব্যবহার করব, ইস্ত্রির জন্য আমরা 15 এম্পিয়ার ফিউজ ব্যবহার করি। তাহলে এই যে বিভিন্ন ধরনের ফিউজের বিভিন্ন মান আছে। এরপর আমরা শিখব অ্যামিটার ও ভোল্টমিটার। অ্যামিটার, অ্যামিটার কি জিনিস? অ্যামিটার হচ্ছে যে যন্ত্রের মাধ্যমে তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে নির্ণয় করা হয়, সেটা হচ্ছে অ্যামিটার। তাহলে যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে নির্ণয় করা হয় তাকে অ্যামিটার বলে। এই অ্যামিটারকে বর্তনীর সাথে সিরিজে সংযুক্ত করতে হয়। ধরো এই একটা বর্তনী, এই বর্তনীটার সাথে অ্যামিটারটা আমি সিরিজে
সংযুক্ত করলাম। এটা হচ্ছে ভোল্টেজ, তাহলে R1 R2 এটা হচ্ছে অ্যামিটার। ওকে, তাহলে অ্যামিটারকে আমরা বর্তনীর সাথে কিভাবে এটার সাথে সিরিজে সংযুক্ত করলাম। এরপর ভোল্ট মিটার। ভোল্ট মিটার কি জিনিস? ভোল্ট মিটার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে বর্তনীর বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে নির্ণয় করা হয় তাকে ভোল্ট মিটার বলে। আমি আবার বলি, যে যন্ত্রের সাহায্যে বর্তনীর বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে নির্ণয় করা হয় তাকে ভোল্ট মিটার বলে। এখন ভোল্ট মিটার হচ্ছে বর্তনীর সাথে সমান্তরালে সংযুক্ত করতে হয়। অর্থাৎ বর্তনীর সাথে সমান্তরালে কিভাবে সংযুক্ত করতে হয়? ধরো এখানে একটা রোধ আছে R3 R4, আমরা এটার সাথে এই যে ভোল্টমিটারটা সমান্তরালে সংযুক্ত করে দেব। এটা হচ্ছে ভোল্টমিটারের সংযুক্ত নিয়ম। তার ভোল্টমিটারটা আমরা এই যে বর্তনীর সাথে সমান্তরালে সংযুক্ত করে দেই, এটা হচ্ছে ভোল্টমিটার। তাহলে আমরা শিখলাম, প্রথমে তড়িৎ প্রবাহ শিখলাম, তারপর রোধ শিখলাম, তারপর বিভব পার্থক্য শিখলাম, তারপর ওহমের সূত্র শিখলাম, তারপর বর্তনী শিখলাম, সমান্তরাল সিরিজ বর্তনী, তারপর হচ্ছে ফিউজ শিখলাম, তারপর হচ্ছে অ্যামিটার ভোল্ট মিটার শিখলাম। তাহলে আমাদের পড়া আজকে এখানেই শেষ করলাম। তো আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তীতে আরো ভিডিও পেতে বেল বাটনটি অন করো।